নমস্কার প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আজকাল বাংলাদেশ সম্পর্কে একটা কথা খুব জোরালোভাবে চলছে যে বাংলাদেশ ফেইল্ড স্টেট বা ব্যর্থ রাষ্ট্র হয়ে গেছে। এখন বাংলাদেশ সত্যি ব্যর্থ রাষ্ট্র হয়েছে কিনা এইটা নিয়ে বলতে গেলে বাংলাদেশের অনেকেই আপত্তি করবেন, আমরা এখনো বাংলাদেশ আমরা রাষ্ট্র আছে। অনেকে আবার টিভিতে কিংবা নানা জায়গাতে সোশ্যাল মিডিয়াতে তারা বলতে শুরু করেছেন কিংবা আপত্তি জানাচ্ছেন যে বাংলাদেশ ফেইল্ড স্টেট নয়, বাংলাদেশ যথেষ্ট ভালো আছে। এখন এই ফেইল্ড স্টেট কথাটা পৃথিবীর বিভিন্ন দেশ সম্পর্কে শোনা যায়, যাদের সম্পর্কে শোনা যায় তারাও কিন্তু এইভাবেই আপত্তি জানান যে আমরা ফেইল্ড স্টেট নই। যেমন ধরুন আফ্রিকায় রোয়ান্ডা আছে, কঙ্গো, চাঁদ, হাইতি, সাউথ সুদান, লিবিয়া, সোমালিয়া, এরা ফেইল্ড স্টেট হিসেবে এদের পরিচিতি হয়েছে। এশিয়ায় রয়েছে মিয়ানমার, ইরাক, সিরিয়া ইত্যাদি দেশের নাম উঠে এসছে এই ফেইল্ড স্টেটের তালিকায়, এবং অতি সম্প্রতি এখানে উঠছে বাংলাদেশের নাম। কোনো বিশেষজ্ঞের মতে বাংলাদেশ, যেমন একটু আগে বললাম, ব্যর্থ রাষ্ট্র হয়নি এখনো তাদের সিমটম দেখা গেছে, কিন্তু ব্যর্থ রাষ্ট্র তারা হয়নি। আবার কেউ বলছেন যে হয়ে গেছে ব্যর্থ রাষ্ট্র, একটু আধটু কম থাকলেও সেটাও হয়ে যাবে। কিন্তু আমার তো মনে হয় বাংলাদেশ ইতিমধ্যেই কম টম নেই, পুরোপুরি ব্যর্থ রাষ্ট্র হয়ে গেছে। বিশেষজ্ঞদের মতামতকে দূরে সরিয়ে রেখে আচ্ছা আমরা নিজেরা যদি এই বিষয়টি নিয়ে আমাদের অভিজ্ঞতার আলোকে বিচার করতে চাই, তাহলে আগে আমাদের জানতে হবে যে ফেইল্ড স্টেট বা ব্যর্থ রাষ্ট্র বলতে কি বোঝায়, অর্থাৎ কোন বৈশিষ্ট্যগুলো থাকলে একটা রাষ্ট্র ব্যর্থ হয়, আর কোন বৈশিষ্ট্যগুলো আর সেগুলো বা না থাকলে তাকে আমরা ব্যর্থ রাষ্ট্র বলতে পারি না। তো সেই যে বৈশিষ্ট্যগুলোর কথা বলবো এগুলো তো বটেই, তবে একটা কথা মনে রাখতে হবে, এগুলোতেই কিন্তু সীমাবদ্ধ নয় রাষ্ট্রের বৈশিষ্ট্য, এর বাইরেও কিছু থাকে যাকে বলা যায় একটা রাষ্ট্রীয় সৌন্দর্য। যেমন একটি মেয়ের তার চোখ ভালো হলেও কিংবা ধরুন মেয়ে কেন, ছেলেই ভাবুন না কেন, আজকে যদি আমাদের ভারতের খুব ভালো অভিনেতাদেরকে, দিলীপ কুমারকে যদি ধরি কিংবা আমাদের উত্তম কুমারকে ধরি, তাদেরকে কি বিরাট সুপুরুষ বলা যাবে? তা নয়। কিংবা সুচিত্রা সেন, হয়তো তিনি তো বিশ্বের সৌন্দর্যের বিচারে তিনি যে প্রথম জায়গায় চলে গিয়েছিলেন তা তো নয়, কিন্তু যারা পৃথিবীতে বিশ্ব সুন্দরী হয়েছেন তাদের তুলনায় যদি বলা হয় সুচিত্রা সেনের নাম সেখানে থাকে, তাহলে তাকে বলতে হবে তিনি তার থেকেও বড় সুন্দরী। অর্থাৎ সুন্দরী সবসময় মাপজোকের ওপরে থাকে না, তেমনি সৌন্দর্য সবসময় সেই পুরুষের কিংবা নারীর যারই হোক না কেন চেহারা প্রত্যেকটা খুঁটিনাটির ওপরে থাকে না, সব কিছু মিলিয়ে একটা সৌন্দর্য তৈরি হয়। তো রাষ্ট্র গঠনেরও তেমনি মূল লক্ষ্য হচ্ছে একটি সৌন্দর্য নির্মাণ করা। এটা না থাকলে সে রাষ্ট্র সফল হয় না। যদি দেশের মধ্যে বিদ্রোহের উপস্থিতি থাকে, গোষ্ঠী সংঘর্ষ থাকে চরম রাজনৈতিক দুর্নীতি, দেশে যদি আইনের শাসন না থাকে, অপরাধের হার যদি অপ্রতিরোধ্য জায়গায় পৌঁছয় ক্রমশ, পুলিশ বাহিনী যদি চূড়ান্ত অক্ষম হয়, একটি দুর্বৃত্ত এবং অকার্যকর আমলাতন্ত্র যদি মাথার উপরে থাকে এবং তারা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, বিচার বিভাগ যদি সারেন্ডার করে ক্ষমতার কাছে, সামরিক বাহিনী যখন হস্তক্ষেপ করে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়, তখন সেই রাষ্ট্রকে বলা হয় ব্যর্থ রাষ্ট্র বা ফেইল্ড স্টেট। এইসব বৈশিষ্ট্যগুলি বাংলাদেশের ক্ষেত্রে কেমন আছে সেটা দেখি এক এক করে। প্রথমে দেখি দেশের মধ্যে বিদ্রোহের উপস্থিতি। বিদ্রোহ তাকেই বলা হয় যখন প্রচলিত বা বর্তমান শাসন ব্যবস্থার পরিবর্তন চেয়ে সাংবিধানিক ব্যবস্থার ঊর্ধ্বে উঠে কিছু করা হয়। সাংবিধানিক পথে নির্বাচিত শেখ হাসিনাকে সরকারের উৎখাত করে যেভাবে ও যে পথে বাংলাদেশে ক্ষমতা দখল হয়েছে, সেটাকে বিদ্রোহ ছাড়া অন্য কিছু বলা যায় না। বিপ্লব আর বিদ্রোহের মধ্যে পার্থক্য আছে, এটা মনে রাখতে হবে। প্রশ্ন তোলা যায় হাসিনা সরকার ভোট জালিয়াতি করে
সরকার দখল করেছিল, সুতরাং সেটা অবৈধ সরকার, সেটা সাংবিধানিক সরকার নয়, এটা বলতে পারে। সুতরাং ওই অসাংবিধানিক হাসিনা সরকারকে উৎখাত করা হয়েছে, বিদ্রোহ বিপ্লব যাই বলেন না কেন তার মাধ্যমে। তাহলে দোষটা হলো কি? আচ্ছা, প্রশ্ন তো তুললেই সেটা তো গ্রাহ্য হয় না। অভিযোগ সঠিক বলে সাব্যস্ত বা প্রমাণিত হলে তবেই সেটা গ্রাহ্য হয়। চালু নিয়মে বাংলাদেশে হাসিনার আমলেও শাসন ব্যবস্থা ছিল, হাইকোর্ট ছিল, সুপ্রিম কোর্ট ছিল, সেখানে গিয়ে বিচার চাইলে পাওয়া যেত। যদি বলেন যে না সেখানে পাওয়া যেত না, তাহলে তো এই একই কথা আপনাদের এখানেও বলা যায়, এখানেও বিচার পাওয়া যাচ্ছে না। সুতরাং মুদ্রা কথা হলো যে অভিযোগ সঠিক বলে যতক্ষণ সাব্যস্ত বা প্রমাণিত হচ্ছে না ততক্ষণ সেটা গ্রাহ্য নয়। তেমন কিছু বাংলাদেশে শেখ হাসিনা সরকারের ক্ষেত্রে হয়নি। তাহলে সেটা হচ্ছে সাংবিধানিক সরকার, তাকে গায়ের জোরে উৎখাত করার চেষ্টা, ও সেই চেষ্টায় দেশের সামরিক বাহিনী যখন যোগসাজশ থাকে তার, তখন প্রমাণিত হচ্ছে এটা বিদ্রোহ, বিপ্লব নয়। আবার এই যে নতুন শাসন ব্যবস্থাটা এলো, তারপরে কি বিদ্রোহের পরিস্থিতি শান্ত হয়েছে? এই যে যাকে পাবলিক মাস আপরাইজিং বলে, সেটা কি শান্ত হয়েছে? ঢাকায় তো এ কলেজ সে কলেজ, এ পাড়া সে পাড়া, এ গোষ্ঠী সে গোষ্ঠী দাঙ্গা চলেছেই। ওই ছাত্র নামে বৈষম্য বিরোধী নামে একদল ডাকাত, তারা তো যেখানে সেখানে ডাকাতি করতে যাচ্ছে, বলছে ওটা আওয়ামী লীগের বাড়ি। আওয়ামী লীগের বাড়ি হলে সেখানে গিয়ে কি হামলা করা যায়? তো বিদ্রোহের পরিস্থিতি সুতরাং শান্ত হয়নি। ঢাকা সহ দেশের বিস্তীর্ণ অংশে নিত্য নৈমিত্তিক গোষ্ঠী সংঘর্ষ অব্যাহত। সাধারণ মানুষ এই অবস্থার শিকার। আসি রাজনৈতিক দুর্নীতির প্রসঙ্গে। আরে দুর্নীতি মানে কেবল টাকা পয়সার দুর্নীতি হয় না, দুর্নীতি রাজনৈতিক দুর্নীতিও হয়। রাজনীতি যখন দুর্নীতির উপরে ভর করে উঠে দাঁড়ায় তখন সেটা রাজনৈতিক দুর্নীতি। বাংলাদেশের বর্তমান শাসন ব্যবস্থাটি এখন দাঁড়িয়ে আছে রাজনৈতিক দুর্নীতির ওপর। অবৈধভাবে ক্ষমতা দখল করে জনগণের তাদের রায় না নিয়ে একদল দেশ চালাচ্ছে, ক্ষমতা দখল করে রেখেছে, এটা রাজনৈতিক দুর্নীতি। আইনের শাসনের প্রশ্নে আসি। যেভাবে বিচারের নামে প্রহসন ঘটিয়ে দাগী দুর্বৃত্ত অপরাধী ও সন্ত্রাসীদের জেল থেকে ছাড়া হচ্ছে, যেভাবে ইসকন সন্ন্যাসী চিন্ময় দাস ব্রহ্মচারীকে বিচার পাওয়ার সুযোগ না দিয়ে সরকারি প্রশ্রয়ে, সরকারি পরিকল্পনায় আটকে রাখা হয়েছে, যেভাবে স্বয়ং প্রধান উপদেষ্টা ইউনুস মিয়া নিজের বিরুদ্ধে থাকা দুর্নীতির মামলা প্রত্যাহার করে নিয়েছেন বিচারালয় থেকে, যেভাবে ধানমন্ডির 32 নম্বর বাড়ি ভাঙা হলো, ঐতিহাসিক সব ভাস্কর্য শিল্পকীর্তি ধূলিসাৎ করা হলো, এবং সুরক্ষা বাহিনী আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে সুরক্ষা দিতে থাকলো সেই দুর্বৃত্তদের। তাতে কি মনে হয় যে দেশে আইনের শাসন বলে কিছু আছে? গাজীপুরের ঘটনায় যেভাবে ডাকাতদের সংরক্ষণ দিতে দেশ জুড়ে ডেভিল হান্ট অপারেশন চালু হলো, সেটা দেখলে আইনের শাসন আছে এ কথা বলা যায়? আপনার যদি সাধারণ বুদ্ধিটুকু থাকে তাহলে বলুন তো দেশে আইনের শাসন আছে? সেটা আছে কিনা বলুন। অপরাধ সংগঠনের দিকে নজর রাখুন। ঢাকায় মেয়েরা হাতে প্ল্যাকার্ড নিয়ে দুদিন আগে প্রতিবাদ করেছে খুন ধর্ষণের বিরুদ্ধে। প্ল্যাকার্ডে লেখা 48 ঘন্টায় 17টি ধর্ষণ আর অগুন্তি ডাকাতি। বাস থামিয়ে 3 ঘন্টা ধরে ডাকাতি হলো, মহিলাদের ধর্ষণ করা হলো। শুনছি তারা আবার হিন্দু মহিলা। কেউ গ্রেপ্তার হলো না। ডাকাতি করতে গিয়ে ধরা পড়লো একদল, দেখা গেল ডাকাত দলের মধ্যে 2 জন আছে আর্মির লোক, সেনাবাহিনীর লোক। কোর্ট মার্শাল হয়েছে তাদের না। এটাই বোঝা যায় অপরাধ কোন স্তরে পৌঁছেছে আজ বাংলাদেশে। পুলিশের অপদার্থতা নিয়ে সেটা বলতে গেলে একটু পেছনে তাকাতে হয়। গত জুলাই আগস্টের ঘটনায় কিভাবে বিপ্লবের নামে একের পর এক থানা পুড়িয়ে দেয়া হয়েছে, জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে পুলিশ কর্মীদের, কিভাবে ল্যাম্প পোস্টে বেঁধে খুঁচিয়ে খুঁচিয়ে অত্যাচার করে মেরে ফেলা হয়েছে এবং তারপর ঝুলিয়ে দেওয়া হয়েছে সেই অবস্থায় একের পর এক পুলিশ কর্মীকে। সেসব ঘটনা ভোলার নয়। যারা এসব করেছে সেই খুনিদের আবার এই ইউনূস সরকার
তাদেরকে ইনডেমনিটি দিয়ে বিচারের আওতার বাইরে রেখেছে। আসলে যারা এসব করেছে তারা তো আজ তারাই ক্ষমতায়, আর এসব দেখার পরে পুলিশ তৎপর হবে, পুলিশি ব্যবস্থা অক্ষুণ্ণ রাখতে তৎপরতা দেখাবে তারা। এরকম হয় নাকি? না এই রকম তাদের কাছে আশা করা যায়? আমলাতন্ত্র তো এখন নিয়ন্ত্রণ হারা। যেখানে ওপর তলায় কোটি কোটি টাকা দিয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ডিসির পোস্টিং কিনতে হয়, সেখানে ঘুষের টাকা উসুল করতে, নিজেদের ফায়দা গোছাতে তারা তো ব্যস্ত থাকবে, আমলারা তো ব্যস্ত থাকবে, এটাই তো স্বাভাবিক। বিচার ব্যবস্থার কথা সেখানে মনে পড়ছে গত বছর আগস্টে ক্ষমতায় আসার পর থেকে কিভাবে উচ্চতম আদালতের বিচারপতিদের প্রাণের ভয় দেখিয়ে ওই ডাকাত উপদেষ্টারা এবং তাদের দুর্বৃত্ত বাহিনী পদত্যাগপত্র আদায় করে নিয়েছিল সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতিদের। তাদের গায়ে পর্যন্ত হাত দেওয়া হয়েছিল, এমনকি বিচারালয়ের মধ্যে ঢুকে, কোর্টের মধ্যে ঢুকে তাদেরকে অপমান করা হয়েছে, তাদেরকে ভয় দেখানো হয়েছে। তাদের ফেলে আসা জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে জো হুজুর করেনেওয়ালাদের। এই হচ্ছে বিচার বিচার ব্যবস্থা। এরপরে এই নিয়ে যদি কিছু বলার থাকতে পারে কারো, যে দেশের বিচার ব্যবস্থা কোথায় চলছে, এবং সামরিক বাহিনীর ভূমিকা বলি এবার, যারা তাদের দায়িত্ব কর্তব্য ভুলে গিয়ে মানবিকতা দেখিয়ে রাইফেল নিচে নামিয়ে রাখে, তারপর দেশের নির্বাচিত ও বৈধ প্রধানমন্ত্রীকে ছেড়ে দেয় উন্মত্ত দুর্বৃত্তদের হাতে নিহত হওয়ার জন্যে, তাদের আপনি কি বলবেন? তাদের সামরিক বাহিনী অবশ্যই তারা, কিন্তু তারা সামরিক বাহিনীর সাথেও তাদের আবার অন্য পরিচয় রয়েছে। তারা আবার ক্ষমতাসীনদের পেছনে বসে ক্ষমতার কলকাঠি নাড়াচ্ছে। তারা আবার এই বাংলাদেশের অবৈধ সরকারের দোসর। এ নিয়ে কোনো সন্দেহ থাকতে পারে কি? দুদিন আগে নাকি বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা কিভাবে জোরদার হবে ইত্যাদি অনেক বড় বড় বিষয় নিয়ে কিছু পুরনো মানে অবসরপ্রাপ্ত সেনাকর্তা তার একটা দল তৈরি করেছে। সেই দল যেখানে তৈরি হচ্ছে সেখানে গিয়ে উপস্থিত রয়েছেন বাংলাদেশের 3 সেনাবাহিনীর 3 প্রধান। কি বলবেন এগুলোকে? ভারতে কোনোদিন এসব কথা চিন্তা করা যায়? চিন্তা করা যায়? যায় না। এবং সবশেষে দেশের জন্মের ইতিহাসের কথাটা বলি। দেশের জন্মের ইতিহাসের সঙ্গে চূড়ান্ত বেইমানি করছে আজ বাংলাদেশে। কথা উঠেছে মুক্তিযুদ্ধের ইতিহাস, বাংলাদেশের জন্মের ইতিহাস, এই সব কিছু মুছে দেওয়ার কাজ চলছে সংবিধান পরিবর্তনের। কারা করবে এই কাজ? যাদের কোনো বৈধতা নেই, যারা নির্বাচিত নয়, যারা জোর করে ক্ষমতা দখল করে রেখেছে, তারা করবে। কথা চলছে জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, এমনকি দেশের নাম পরিবর্তনের। পৃথিবীর অন্যত্র যেসব দেশগুলির ফেল স্টেট দুর্নাম হয়েছে যেসব দেশের, সেখানেও পতাকা, দেশের পতাকা বা দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি ওঠেনি, কিন্তু উঠেছে বাংলাদেশে। হায় বাংলাদেশের বাঙালি! এরপরেও যদি আপনাদের দেশকে বলা হয় চূড়ান্তভাবে ব্যর্থ একটা রাষ্ট্র, তাহলে রাগ করবেন? রাগ করার অধিকার নেই আপনাদের। আপনাদের অধিকার নেই আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি বলে এই গান গাওয়ার, এই কথা বলার অধিকার নেই। আপনারা ফেল্ড রাষ্ট্র হয়ে গেছে। আজ এখন এই পর্যন্ত। ধন্যবাদ।